এই তো সামনে দেখা যায়, পিছিয়ে দেখা যায় না। এত লোক নিয়ে করতে নেয়, কীভাবে অনুষ্ঠান করলেন? এত লোক পাইলেন কি আপনারা? এখানেও দেখলাম যে না, আল্লাহর একটা দয়া। লোক ছিলেন 1000-এর কম, কিন্তু উনি দেখছেন যে লোক ছিলেন 1000-এর কম, এটা পরিষ্কার। আমরা সবাই তাবারক খাইছি, আমাদের 1000 প্যাকেটের আয়োজন ছিল, তাবারক কিছু অবশিষ্ট ছিল, কিছু রয়ে গেছে। মানুষ দেখছে যে লাখ লাখ মানুষ এরা মিছিল করে গেল, কারাই মানুষ, কারাইলে মিছিলে, এটা আমরোটার বাইরে। কিন্তু আমি জানলাম যে আমাদের মিছিল নাকি বিশাল বড়, এই মাথা থেকে শুরু হয়ে একেবারে শেষ পর্যন্ত দেখাই নাকি যায় না, এমন একটা অবস্থা। ওই 3 মাসের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছিল তারা সবাই জামিনে মুক্তি পেয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পরে সবাই দরবার আসছে। ওই দিন আমারও সৌভাগ্য হয়েছিল তাদের সাথে আসার, বাবা জানার বাণী মুবারক শোনার। পরবর্তীতে যেহেতু অস্ত্র না, অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, জজ কোর্ট থেকে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, মামলা ডিসমিস। বাবা জানের এই দিকে যেমন অলৌকিকভাবে ঘটনা ঘটছে, তখন আমরা নারায়ণগঞ্জে একটা মিছিল করতেছিলাম। তো ডিআইটি মসজিদের সামনে দিয়ে, আমাদের যেহেতু আমরা শহরে থাকি, পুরো শহর প্রদক্ষিণ করতে গেলে ওই মসজিদের সামনে দিয়ে আমার যেতে হয়। তো ডিআইটির দেখ ভদ্রলোক হক সাহেব, ওনার সাথে আমার পরিচয় ছিল। তা আমাদের একটা মিছিলের পরে ওনার সাথে আমার দেখা হয়। আমরা মিছিলে যারা গেছি হয়তো সব মিলিয়ে হাজারখানেকের কাছাকাছি এমন লোকের একটা মিছিল নিয়ে আমরা ডিআইটি পার হইয়া, মণ্ডলপাড়া পার হইয়া, এরপরে নিতেগঞ্জ পার হইয়া, থানার সামনে দিয়া, ধর্মতলা দিয়া, আবার চাষারায় গিয়ে আমরা খানকায় গিয়ে শেষ করছি। তখন আমাদের খানকাটা ছিল চাষারায়, খানকায় গিয়ে আমরা শেষ করছি। তো কয়েকদিন পর আমি হক সাহেবের এখানে গেলাম। যাওয়ার পরে হক সাহেব বললেন যে আপনারা এত লোক পাইলেন কই? আমি কত লোক? অনেক লোক। এই তো সামনে দেখা যায়, পিছিয়ে দেখা যায় না। এত লোক নিয়ে করতে নেয়, কীভাবে অনুষ্ঠান করলেন? এত লোক পাইলেন কি আপনারা? তো এখানেও দেখলাম যে না, আল্লাহর একটা দয়া। লোক ছিলেন 1000-এর কম, কিন্তু উনি দেখছেন যে লোক ছিলেন 1000-এর কম, এটা পরিষ্কার। আমরা সবাই তাবারক খাইছি, আমাদের 1000 প্যাকেটের আয়োজন ছিল, তাবারক কিছু অবশিষ্ট ছিল, কিছু রয়ে গেছে। মানুষ দেখছে যে লাখ লাখ মানুষ এরা মিছিল করে গেল, কারাই মানুষ, কারাইলে মিছিলে, এটা আমরোটার বাইরে। কিন্তু আমি জানলাম যে আমাদের মিছিল নাকি বিশাল বড়, এই মাথা থেকে শুরু হয়ে একেবারে শেষ পর্যন্ত দেখাই নাকি যায় না, এমন একটা অবস্থা। তো বাবাজানের কথা অনুযায়ী আমরা যখনই প্রশাসনের লোকজনের কাছে গেছি, কেউ আমাদের যত্ন করছে, কেউ আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। যারা যত্ন করছে তাদের পরবর্তী জীবনে দেখছি যে এদের ফটাফট প্রমোশন অনেক ভালো, জীবনে অনেক ভালো হইতেছে। আর যারা আমার মুর্শিদকে নিয়ে কটাক্ষ করছে, তারা হয় সন্তান পাগল হয়ে গেছে, না ও বেটা পাগল হয়ে গেছে, খোদাই গজব যেন ধরে কীভাবে পড়ছে, এটা আমরা চোখ দিয়ে দেখছি। পরিষ্কার, কোনো ফাঁক যোগ নেই। বাবাজানকে যারা সম্মান করছে, বাবাজানের সম্মানে যারা আমাদেরকে একটু সম্মানের সাথে চারটা বসতে দিছে, ওদের দেখছি যে বিনা কারণে প্রমোশন হয়ে যেতেছে। আমাদের যখন মামলাগুলি চলতেছিল, একটা সময় আসছিল আমাদের পক্ষে দাঁড়ানোর মতো উকিল পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে গেছিল। মানে কেউ দাঁড়াবে না, পাই না, আর পাইলে অনেক টাকা লাগে। তো আমাদের একটা ছেলে জামাল, ওই ছেলেটা আহত হয়েছে, তাও ওরে পুলিশে দিছে। আমাদের একটা আহত ছেলে অন্যভাবে মারছে, মাইরা পুলিশে দিছে, পুলিশে যেন কোর্টে দিচ্ছে, থানা ছড়ে যেতে পারেনি। তোকে বেল করাইতে হইব, ভালো কোনো উকিল পাই না। তখন টিপু ভাই আমার, তার একটা পরিচিত উকিল ছিল, অ্যাডভোকেট আজাদ। তখন তিনি, তার যে অবস্থা, কোর্টে ভালো মতো দাঁড়ায় কথাও বলতে পারে না। তো
মানে খুব একটা নবিশ কোটা দাঁড়ায় কথা বলতে না, তো উনি কোনো রকম কথা বলছে, বেল হয়ে গেছে। যে লোকটা কথা বলতে পারে না ওই লোকটা আমাদের দরবারে একটা খেদমত করার সুযোগ পাইছিল। সে বুঝছে কি বোঝা নেই আমি জানি না। তো আল্লাহর দয়া বোঝা খুব কঠিন, আল্লাহর দয়া বোঝা খুব কঠিন। আল্লাহ আসলে দয়া করে, আল্লাহ আসলে কাজের বিনিময়টা দিয়ে দেয়। এই যে কাজের বিনিময়টা যেন দিয়ে দেয়, এটা কেবল আমি দেখি যে দেওয়ানবাগেই আসলে মানুষ এটা উপলব্ধি করতে পারে। দেওয়ানবাগ আসলে মানুষের ধ্যান ধারণা পরিবর্তন হয়। দেওয়ানবাগ আসলে, দেওয়ানবাগে শিক্ষা নিলে মানুষ বুঝতে পারে আল্লাহর কাছে কীভাবে রহমতটা আসে, আল্লাহ তার বান্দারে কতটুকু ভালোবাসে, আল্লাহ তার বান্দার কত প্রিয়, কত আপন, আল্লাহ কত ধরা ছোঁয়ার কাছে, আল্লাহ অতি নিকটে, সাহারগর চাইতে নিকটে। এটা কেবল দেওয়ানবাগ আসলে প্র্যাকটিক্যাল বোঝা যায়। কথা অনেকেই বলে, কিন্তু প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য একমাত্র দেওয়ানবাগ দরবার শরীফ ছাড়া আর কোনো দরবার শরীফ আছে বইলা আমার জানা নেই, সম্ভবত নাই। 99-তে তো দরবার বেদখল হলো কখন? যখন পুলিশ যখন রেড দিল, তারপর থেকে দরবার যখন রেড দিল আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে গেল। এরপরে দরবার উদ্ধার হলো কবে, এসে উদ্ধার হলো ধাপে ধাপে কিভাবে আগালো এখানে, এবং উদ্ধারে তো মেজ হুজুরেরও একটা বড় ভূমিকা ছিল। উনি ওনার কর্মীরাই সমস্ত নারায়ণব্যাপী কাজ করছে, ওনার কর্মীরাই ওনার ডিকটেশন অনুযায়ী নারায়ণব্যাপী কাজ করছে। পরবর্তী পর্যায়ে যখন কিছুদিনের জন্য সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিয়েছিল, তখন ডিসি অফিসে একটা মিটিং হয়েছিল। এটা তো 2006 1/11-এর পরে নাকি? 1/11-এর পরে তখন ডিসি অফিসে একটা মিটিং হয়েছিল। তখন মেজ হুজুরের একজন কর্মী সেনাবাহিনীতে ছিলেন। উনি চেষ্টা করছেন, আমরা নারায়ণগঞ্জের ডিসি অফিসে দুই পক্ষ বসছিলাম। দুই পক্ষ বসার পর আমাদের আলমা শাহ আলম ভাই, তারপর আরও অনেক কয়েকজন ছিলেন, আমিও ছিলাম। সেখানে আমাদের দুই পক্ষের বক্তব্য শোনার পরেই ওখান থেকে ডিসিশন হলো যে দরবার খুলে দেওয়া হলো। কোর্ট থেকে এই ডিসি অফিস থেকে সিদ্ধান্ত দেওয়ার আগে বাবা যান একটা টিম, সেটার চিফ ছিলেন মেজর খলিল, অবসরপ্রাপ্ত মেজর খলিল। আচ্ছা, সেও মেজর করবি। তো মেজর খলিল সাহেবের নেতৃত্বে চঞ্চল ভাইয়ের ছিল, তখন আবার চঞ্চল ভাইয়ের ম্যানেজার হিসেবে ওখানে পাঠাইলো, এবং যাকে ভাইদেরকে পাঠাইলো। সেখানে খাওয়ার দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হইলো, রান্না করে তারা খাইতে পারতো, সব কিছু নতুন সব ভাঙে ফেলাইছিল। দখলে আসার পরও গিয়া দেখলাম যে সব কিছু ভাঙ্গা চূড়া, বাথরুমের দরজা ভাঙ্গা, দরজা খুললে লয়ে গেছে গা, ড্যাগগিরি লয়ে গেছে গা, তারপর এই ঘাস জঙ্গল হয়ে গেছে, জঙ্গল হয়েছে। আমার একটা অবস্থা আর কি ওই সময় থাকানো। তারপরে থাকার পরিবেশ কইরা আস্তে আস্তে একটা উন্নত অবস্থায় আসছে। তারপর দখলে নেওয়ার পর ওটাকে দখলে রাখার জন্য তো পাহারাও দিতে হয়েছে না? হ্যাঁ, পাহারা দিতে হয়েছে, পাহারা দিতে হয়েছে। আমাদের এই শিফটিং ব্যবস্থা ছিল রাত্রে। পাহাড়ের ব্যবস্থাটা কে করছিলেন? এই পাহাড়ের ব্যবস্থাটা তখন সরাসরি মেজর করছেন। আমাদের হাবিবুল্লাহ ভাইয়ের অনেক সহযোগিতা ছিল। ওনাদেরকে বিকালের যে চা নাস্তাটা দিতে হইতো, সেখানে হাবিবুল্লাহ ভাইয়ের বিকালের চা নাস্তা দিতে হইতো, সেখানে হাবিবুল্লাহ ভাইয়ের অনেক অবদান আছে। আমাদের নারায়ণগঞ্জের বর্তমান যে সমন্বয়ক, ওনারও অনেক অবদান ছিল। সবাই যে যার মতো পারছে, যার যতটুকু সামর্থ্য আছে, সবাই দিয়েই চেষ্টা করছে দরবারটাকে আবার পুনর্জাগরণ করার। মোহাম্মদ ইসলামের কার্যক্রম, তার মানে আগে ধরেন আমি খুব একটা ইবাদত করতাম না, এবার মেয়ে নতুন করে যে ইবাদতগুলি চাপাই দিচ্ছে, আমার খুব মনে পড়ে না যে ওই ইবাদতগুলি আমি এখন আর খুব একটা বাদ দিই। এই যে আমল পরিবর্তন, একটা মানুষের জীবনে আমল পরিবর্তন করে দেওয়া, এই আমল পরিবর্তন করে দেওয়ার যে শিক্ষাটা, এটা দয়াল মেজি হুজুর যেভাবে শুরু করছেন, মোরাকাবা এবং প্রত্যেকটা আমল ঠিকভাবে করার পরে উনি যে বিশেষ জোর দিচ্ছেন, যে গুরুত্ব এখন দিতেছেন, আমি মনে করি যেন আশিক রাসূল জাকের ভাইরা পর থেকেই এখন মেজি হুজুর ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ
রাসূল তাদের সাথে যোগাযোগ করার যোগ্যতা অর্জন করতেছেন বলে আমার মনে হয়। যখন 99-এর সাথে যখন দরবার উদ্ধার হলো, ওই সময় এই যে উদ্ধারের সময় যে কার্যক্রমটা এবং উদ্ধারের পরে এটা দখলে রাখার যে এটাকে মেজর হুজুরের বাইরে কি আর এখানে কারো কার্যক্রম সংশ্লিষ্ট ছিল এখানে, যে এর বাইরে কাজই তো করতে পারি মেজর হুজুর। ওই নিরাপত্তা দেওয়া, তারপর ডিউটি দেওয়া, ওইটা তো 100 মেজর হুজুরই, ওটা 100 মেজর হুজুর। তার মানে দরবারটা কেমনে রক্ষা হইব, দরবারটা রাইটের ডিউটি কোন গ্রুপ করব, এই দিনে কারা কী করবো, এই তারপর ডিউটির বাইরে আমরা যেমন আগে বিশেষ নিরাপদে ডিউটি করতাম, ডিউটির বাইরে আবার আর ডিউটির বাইরে যাদেরকে চিন্ত না ডিউটি দিচ্ছে, এদেরকে কেমনে কীভাবে সেট করব, এই টোটাল মিশনটাই মেজর হুজুরের, টোটাল পরিকল্পনাই মেজর হুজুরের, টোটাল স্বপ্নই মেজর হুজুরের, টোটাল কাজটাই মেজর হুজুরের। আমি শুনেছি যে ওই সময় আপনারা যারা ডিউটি করতেন, গোলামি করতেন, অনেক কষ্টকর ছিল নাকি ওই সময় গোলামিটা? এইটা বাবা জানা, এটা অলৌকিক। কি অলৌকিক? এরকম সবারটা বলুন, পরে আমার একটা অলৌকিক বলুন। আচ্ছা আচ্ছা। এই খ্যাতমতার গোলামির সময়টা যেন কীভাবে কেটে যায় এটা বোঝা যায় না, পুরা রাত্রটা কীভাবে কেটে যায় এটা বোঝা যায় না। তখন বাবা জানের পক্ষ থেকে এমন একটা অবস্থা হয়, খিদেও লাগে না, একটা আনন্দ উৎসবের মতো। ওই ডিউটিটা করতে গেলে ওই যে দাঁড়ায়া মশায় কামড়াইতেছে না কি, মশায় কামড়াইতেছে না কি, ওই সমস্ত উপলব্ধিটা আমাদের মধ্যে সত্যিকার অর্থে ছিল না। এটা স্বয়ং দেওয়ানবাগীর ইজ্জতের খাতিরে আল্লাহর দয়া, দেওয়ানবাগীর সাথে যে মিশে থাকে, এখন যে মিশে আছে, তার দয়া। তো আমার একটা ব্যক্তিগত ঘটনা একটু বলি প্লিজ। আমি তখন বিশেষ নিরাপত্তার কর্মী, আমার তো ডিউটি হলো অনুষ্ঠান শেষ, বেশ জমা দাও, আয়া পড়ো। আমি বিদায় নিতে গেছি মতন বাবাজান বলতেছেন, আপনি যাবেন গা, কালকে অনুষ্ঠানটা সকাল অনুষ্ঠান শেষ করে যান। বাবাজি, তো যেহেতু আমার ডিউটি হলো সন্ধ্যা অবধি, আমি তার প্রস্তুতি নিয়ে যাইনি, আমি একটা শার্ট পরে চলে গেছি। প্রচণ্ড শীতের দিন, ওই দিনটা ছিল প্রচণ্ড শীত। এর মধ্যে ওই যে মনির ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল, মনির ভাই মনে করলো যে না কাম করেন, বাইতে না গিয়া শীতের জামা কাপড় কিনে দেখেন গা। দেওয়ানবাগে তেনা আমার বাড়িতে আসতে খুব বেশি দূরে না। আচ্ছা, বাইতে না শীতের কাপড় পরে দেখেন, রাইতে থাইকা সকাল অনুষ্ঠান শেষ করে যাই। তা আমি আইসা শার্টের উপরে একটা মোটা গেঞ্জি পরলাম, গেঞ্জির ওটা একটা সোয়েটার পরলাম, সোয়েটার পরার পরে মাফলার নিলাম। আমি আর তো শীত, এই শীত ওই জায়গায় একটা খ্যাতমা নিলাম। আবার গেলাম মতন মনির ভাই ভিতরে আমার একটা কম্বল আইনে দিল, প্রচণ্ড শীত। তো সবাই শুয়ে গেছে মতন আমিও শুয়ে গেছি। তখন আজকে যেখানে অনুষ্ঠানটা হয় সেটা পাকা দালান ছিল না, তখন ওখানে টিনের ঘর ছিল। ওই টিনের ঘরের মধ্যে খ্যারের বিছাই না, খ্যারের উপরে চট বিছানো, ওইভাবেই শুইতে হইতো আর কি। এমনি শীত, যেমন শুইছি একটু পরে শুরু হয়েছে মুর্শিদের খেলা। যেটা আমার গরম লাগে মতন সোয়েটারটা খুললাম মতন গেঞ্জিটা খুলে ফেলালাম। গেঞ্জি খোলার পরে না গরম তো লাগে, কম্বলটা ফালাই দিলাম। পরে দেখি আরও গরম লাগে, শার্টটাও খুলে ফেলেন একদম উদাম শরীর, যে খেতাটা আসলে ওইটাও ফালাই দিলাম। শুয়ে দিছি পুরা উদাম শরীর, একেবারে শার্ট টাট কি শুয়ে নেই গায়ে। এর মধ্যে সকালবেলা ফজরের পরে বাবাজান একটু হাঁটতে বের হইতেন, আর যখন হাঁটতে বের হইতেন তখন তার পিছনে যারা থাকতো তারা মিছিল করতো। তো এর মধ্যে চঞ্চল ভাই বাবাজান তো বাড়াই গেছে গা, মিছিল শুরু হয়েছে গা, ওঠেন তাড়াতাড়ি ওঠেন, সবাই করতেছে। তা আমি তো একদম পুরো খালি গা, আওয়াজ দেখি আমার সামনে তাড়াতাড়ি এক পড়তে। তা আমি কি করলাম, তাড়াতাড়ি উঠলাম, ওইটা
শার্টের একটা হাতে আমি হাতটা পড়ছে এই পর্যন্ত। এই সময় বাবা যান আমি যেই ঘরটার মধ্যে, ওই ঘরের দরজার সামনে আমাকে উনি বলতেছেন, কিউ মিয়া শীত লাগছে? আমি বললাম যে জি না বাবা, লাগে নাই। এই যে প্রচণ্ড শীত, আমার পাশের মানুষ কম্বল নিয়ে ঘুমাই যাচ্ছে, আমার পাশের মানুষ শীতের সমস্ত কিছু পরিধান করছে, আর আমার শরীরে সব কিছু খুলে ফেলেছে। কারণ বাবা জানি আমার রাইখা দিছে আমি যাতে খালি গায়ে থাকতে পারি, সে অবস্থাটা বাবা জানি সৃষ্টি করে দিছে। ওই দিন বুঝলাম যে বাবা যান এমন একজন মহামানব যে আমার শরীরের থেকে শীত সরাই দিতে পারে। আমরা বুঝি নাই বিদায় আবার বাড়ি গিয়ে বুঝি নাই দিকে বাইরে গেছি, কিন্তু বাবা জানি এটা পারে। এবং সকালবেলা আমার খালি গায়ে আমার কাছে আমারে বলতেছে, কিউ মিয়া শীত লাগছে? আমি জি না আমার শীত লাগেনি। অর্থাৎ আপনার অবস্থা ওনার অবগত, উনি সকালে এসে আবার খোঁজ নেন। আমার অবস্থা ওনার অবগত। এই একটা অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটছে, আর অসংখ্য তো অলৌকিক ঘটনা। আচ্ছা, অলৌকিকের প্রসঙ্গ যেহেতু আসছে, আরো এরকম অলৌকিক কি কি আছে আমরা একবারে শুনে ফেলি। আমি প্রথম যখন দরবার যাওয়া আসা শুরু করলাম, তো শুরু করার মধ্যে শুনি যে বাবার কাছে বললে কোনো অপারেশন যদি থাকে, টিউমার এগুলি থাকে, বিনা অপারেশনেই বাবা জানটা করলে জায়গা। তা আমার তো তখন কিউরিসিটি, অত বিশ্বাস তো আমার নাই, নতুন নতুন মানুষ। তা আমি আমার বোন হাসপাতালে ভর্তি, তার কিডনিতে অপারেশন হইব। তা কিডনিতে অপারেশন হইতে হইলে পেইন যখন থাকে না তখন অপারেশন করতে হয়। এর মধ্যে আমি আমার বোনের আমার কথায় ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করছি যে আমার বোনের অপারেশনটা একটু তাড়াতাড়ি করে দেন। উনি বললো যে অপারেশন তাড়াতাড়ি বোনেরটা করে দেবো, আমারও বোন, কিন্তু তার তো পেইনটা কমলে অপারেশন করে দিব না। এর মধ্যে আমি আবার বাবার জানার সাথে দেখা করে বাবা জানা বলছি যে বাবা আমার বোন তো হাসপাতালে কিডনিতে অপারেশন হইব। তো বাবা যেন হাসি দিয়ে বললো যে আপনার বোন তো আপনি মানত করলেও চলবো, আচ্ছা একটা মানত করেন, দেখেন আল্লাহ কী করে। তা আমি একটা মানত করলাম। মানত করার পরে আমার বোনের পেইন আর নাই। তখন হাসপাতালের ডাক্তার আমার বললো যে এই পরীক্ষা নিরীক্ষাগুলি করেন, অপারেশন আগের পরীক্ষা করেন, আমরা অপারেশনটা করে দিতেছি। তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালের ব্যবস্থা ছিল, হাসপাতালে নিয়ে গেছি। তা পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল যে তার কিডনিতে পাথর নাই। কারণ ডাক্তারের কথাই ডাক্তার বললেন ভাই ওই এক্সরে রুমে যারা আছে ওদের কিছু বললেন না, আপনি আপনার বোনের কম্পের থেকে এই পরীক্ষা নিরীক্ষাগুলি করায় দেন, আমরা অপারেশনটা করে দিতেছি। কম্পেতে তাহলে সবচেয়ে ভালো পরীক্ষা হতো ওই সময় নাকি? তখন বাংলাদেশে কম্পেট ছিল অন্যতম, পপুলার এগুলি আসেনি। আচ্ছা আচ্ছা, অনেক আগের কথা তো। কম্পেটটা সবচেয়ে ভালো ছিল আমার জানা মতে। তো কম্পেট নিয়ে আসলাম, কম্পেট থেকেও রেজাল্ট আমার বোনের কিডনিতে পাথর নেই। আমার বোন এখনও জীবিত আছে, আল্লাহর রহমতে ভালো আছে। তো হাসপাতালে আইসে ওই ডাক্তার সাহেবরা বললাম যে ভাই আমি তো দেওয়ানবাগি হুজুরের মুরিদ, দেওয়ানবাগি হুজুর এই করছে, ওনারা সুস্থ করে দিছে, ছেড়ে দেন। তো ছুটি দিয়ে দিল, বোনে নিয়ে আসলাম। এখনও তো আমার বোন সুস্থ, আর এই সমস্যা আমার বোনের আর কোনোদিন দেখা দেয়নি আজকে পর্যন্ত না। আমার বাচ্চার বয়স যখন 2 দিন না 3 দিন, ওর জন্ডিস, তখন আমার নারায়ণগঞ্জে বাচ্চা হিটে রাখার ব্যবস্থা ছিল না, ইনকিউবেটরে রাখতে হবে, তাহলে ছিল না নারায়ণগঞ্জে। তখন আমার ডাক্তার সাহেব বললো যে আপনি হাসপাতালে নিয়ে আসেন, হাসপাতালে নিয়ে আসার পর কদিন রাখতেই, নাহলে কিন্তু বাচ্চার অবস্থা ভালো না। ওই সময় আমি আবার আমাদের মনির ভাই নামে একজন খাতুন ছিল, তার সাথে বাবে জান্নাত দেওয়ানবাগ দরবার শরীফে যেতে পারছিলাম। তো আসার সময় আমি মনির ভাই আমার তো বাচ্চারই অবস্থা, তো এখন এই আমার তো ঢাকা যেতে মন চায় না, এখন
ঢাকা যেতে কষ্ট, থাকতে কষ্ট, তো ওই তো বাবাজান রে কন্যা একদিকে মনির ভাইয়েরও বলছি, আরেকদিকে গাড়িও ঠিক করছি। তো সকালবেলা গাড়ি আবার হরান দিচ্ছে আমার বাড়িতে, আমার নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাবো, বাচ্চা আমার শ্বশুর বাড়িতে, বউ বাচ্চা। এর মাঝখানে দরবার থেকে ফোন করে মনির ভাই বললো যে সকালবেলা বাবারে বলছি, বাবাজান বলছে যে কোনো একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাইতে কোন। তখন তো আমার বিশ্বাস কিছুটা পাকা হয়েছে। এখন আমি শ্বশুরবাড়িতে গেছি, আমার মেয়েরে কোলে নিছি, গিয়ে দেখি ওরা হাসপাতালে যাওয়ার জন্য গাট্টি গুটি যা লাগার সব রেডি, এদিকে ট্যাক্সিও ছেড়ে দিছি। তা আমার বাচ্চারা নিয়ে যখন আমি হাতে করে বের হই, তখন আমার শ্বশুরের ফ্যামিলি যাওয়ার গিয়ে কয় কী ব্যাপার, হাসপাতালে না কয় পাগল হয়েছি নি। তা হাসপাতালে না নিয়ে আমি হোমিওপ্যাথি হাসপাতালে হোমিওপ্যাথি ডাক্তার দেখা নিলাম। সর্বোচ্চ 3 দিনের মধ্যে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আর একটা ঘটনা ঘটলো, আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হইল, ওর পেটে টিউমার হয়েছে, টিউমারের সাইজ হলো 6.2। তো ডাক্তার আমাদের বলে দিল যে টিউমারটা অনেক বড়, ইমিডিয়েট অপারেশন করে ফেলান, নাইলে ভিতরে যদি বাস্ট হয়ে যায় আপনার রুগী কিন্তু রক্ষা করা যাবে না। আমি এলাম বাবার কাছে, বাবার করে বাবা আপনার বউর তো টিউমার 6.2, ডাক্তার কাছে 2-4 দিন অপারেশন না করলে ভিতরে বাস্ট হয়ে যেতে পারে, বাস্ট হলে তো রক্ষা করা যাবো না, তা আপনি দয়া করে সুস্থ করে দেন বাবা, অপারেশন ছাড়া। তো বলার পরে বাবাজান কয় ডাক্তার ব্যথা কমার এই টিউমার কমার ওষুধ দেয় নাই। আমি বললাম জি না ডাক্তার, তো টিউমার কমার ওষুধ দেয় নাই। কাছে ঠিক আছে, দেখেন আল্লাহ কী করে। তো বাবাজানে যে এই হুজরা শরীফে প্রথম বসছেন, ওই হুজরা শরীফের পাশেই তো একটু মেহমানদারির ব্যবস্থা ছিল। জি জি। তো বাবাজানের কথা বইলা আমি আমার বাবাজান ভিতরে রুমে পাঠালো। মনির ভাই তখন আমার একটু মিষ্টি টিষ্টি খাওয়াইলো। খাওয়ানোর পরে মনির ভাই কইলাম আরে বাবাজান যেন কইলো যে টিউমার কমানোর ওষুধ দেয় নাই। তো টিউমার কমানোর ওষুধ তো হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিক তো টিউমার কমায় না, অ্যালোপ্যাথিক তো অপারেশন করে স্যার। হ্যাঁ হোমিওপ্যাথি। তো বাবাজান গিয়ে কমু যেন বাবা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাই। তো মনে রেখেছেন হও গিয়া কন খোদার খেলা শুরু হয়ে গেল। এখন কিন্তু খোদার খেলা, আগেরটা তো যা সব স্বাভাবিক। এখন আমি দ্বিতীয়বার বাবার কাছে গেলাম, ও মা টিউমার তো ওই যে হোমিওপ্যাথি ওষুধ খেলে একটু কমে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ামু। আপনি বাবাজানকে বলতেছেন? হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধ খাওয়ামু। তখন বাবাজান আমার বললো এই সামান্য টিউমারটুক যদি সারাইতে না পারেন মরা কাবা কইরা, তাহলে মোহাম্মদ ইসলামের সেনা কেমন হইবেন? আমি তখন এজিবি কলোনিতে থাকতাম। তো আমার বাসায় কয়েকজন, আমার বাসার মালিক এবং আমার কিছু পরিচিত মানুষজন, যাদেরকে নিয়ে আমি একটা মিলাদের আয়োজন করছি। মিলাদ আয়োজন করার পরে আবেগ নিয়ে আসলে মিলাদটা আমি পড়ছি। আমরা 3-4 জন, বেশি মানুষ না। তো তার মধ্যে আমার যিনি আমার হাউস ওনার ছিল, উনি ছিল আমাদের দরবারের কট্টর বিরোধী। মানে উনি দরবারটাকে পজিটিভলি কখনো নিয়ে নেয়, কিন্তু মিলাদটা উনি আমাদের সাথে খুব আন্তরিকতার সহিত এবং খুব আবেগের সাথে মিলাদে অংশগ্রহণ করছে। মিলাদটা পুরোটাই সে করছে। যাই হোক, আমার ওই মিলাদে যে জিনিসটা হয়েছে যে আসলে মিলাদটা যেদিন আমি আমার বাসায় যে মেসে থাকতাম পড়ছি, স্বপ্নে আমি ওই দিন রাসূলকে ওই দিনই দেখছি।